আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ নমস্কার। আয়োজন ভারতবর্ষের স্বাধীন দেশে ব্রিটিশ ঔপনিবেশিক আমলের আইন ব্যবস্থা ও বিচার প্রশাসনের উপযোগিতা। আজকে প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের সঙ্গে ভারতের কলকাতা থেকে যুক্ত হয়েছেন ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি জনাব অশোক কুমার গাঙ্গুলি এবং বাংলাদেশ ঢাকা থেকে আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জনাব জেড আই খান পান্না। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। স্যার, প্রথমে যদি আমি প্রশ্নে চলে যাই, তাহলে স্যার প্রথম প্রশ্ন আপনার কাছে আমার এটা থাকবে যে স্যার আমাদের এই উপমহাদেশের দেশগুলো এবং অন্যান্য যে সমস্ত দেশে একসময় ব্রিটিশরা রাজ করত সেই সমস্ত দেশের কমনওয়েলথ সদস্য হয়ে থাকাটা, এটা স্যার বিশেষ করে উপমহাদেশের প্রেক্ষিতে যদি বলি তাহলে এটা কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন, এবং এটাকে একরকম এই কমনওয়েলথের ঐক্যটাকে একরকম দাসত্বের নির্দেশক হিসেবে আপনি দেখেন কিনা, আপনার মতামত। দেখুন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর, সার্বভৌম রাষ্ট্র হওয়ার পর এবং বাংলাদেশও সার্বভৌম রাষ্ট্র হওয়ার পর এই কমনওয়েলথের সদস্য থাকাটা এই দেশগুলোর পক্ষে কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা নেই বা কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই সদস্যটা থাকা অনেকটা কিছুটা আমাদের বন্ধুত্ব সম্প্রীতি রক্ষার নিদর্শন হিসেবে গণ্য হতে পারে, কিন্তু এর মধ্যে কোনো দাসত্বের প্রশ্ন নেই। কেননা এই যে রাষ্ট্র, যারা সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কাজকর্ম চালানোর পক্ষে ওপর এই সদস্য পদ কোনো রকম প্রভাব সৃষ্টি করতে বা বাধা সৃষ্টি করতে পারে না। এর সঙ্গে কোনো দাসত্বের কথা যুক্ত নেই, এবং এই সদস্য আপনি নাও থাকতে পারেন। যতদূর জানি ভারতবর্ষ বোধহয় এখন এই কমনওয়েলথের সদস্য পদে আর নেই, অন্তর্ভুক্ত নেই, ভারতবর্ষ নেই। বাংলাদেশ আছেন কিনা আমি জানি না, কিন্তু এই সদস্য পদে থাকার কোনো প্রয়োজনীয়তা, কোনো রাজনৈতিক বা সাংবিধানিক প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা নেই। জি স্যার। স্যার, ভারত এখন কমনওয়েলথের সদস্য না? আমি যতদূর জানি তাই আমার মনে আচ্ছা হয়। আচ্ছা গোড়ার দিকে ছিল, কিন্তু এখন অনেক দিনই নেই। আচ্ছা আচ্ছা এটা স্যার আমাদের গবেষণা দল ব্যাপারটা মানে দেখতে বলবো। স্যার, এরপরে যদি আমি ভাষার ব্যাপারটায় আসি, যে স্যার ভাষাটা শুধু স্যার যোগাযোগের একটা মাধ্যম না, মানে ভাষাটা তো আসলে স্যার অস্তিত্ব এবং সত্তার সঙ্গে মিশে থাকা একটা উপাদান। তো স্যার আমরা যেটা দেখতে পাই যে একটা সময় যখন 1860 সনে দণ্ডবিধি, যেটা দিয়ে সমস্ত ভারতীয় উপমহাদেশকে ব্রিটিশরা শাসন করত, এমনকি 1898 সনের ফৌজদারি কার্যবিধি, এই সমস্ত আইনগুলো স্যার আমাদের গবেষণা দল এবং আমিও ব্যক্তিগতভাবে অনেক খুঁজে বার করবার চেষ্টা করেছি যে সেই সময় আমরা যে আইন দিয়ে শাসিত হতাম সেই আইনটা আসলে আমরা কতজন বুঝতাম, কিন্তু সেরকম কোনো পরিসংখ্যান আমি পাইনি। কিন্তু এটা খুবই নিশ্চিত যে খুবই কম সংখ্যক মানুষের সেই সময় সেই আইনের ভাষাটা বোধগম্য ছিল। তো আমি যেই জিনিস আসলে মানতে বাধ্য কিন্তু সেটা আমি বুঝতেই পারছি না। তো স্যার এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন যে আমাদের পূর্বসূরিদেরকে এইভাবে করে এমন আইন দ্বারা শাসিত হতে বাধ্য করেছিল ব্রিটিশ রাজ, যেটা আসলে আমাদের পূর্বসূরিরা বুঝতেনই না? এটা একরকম অবিচারের পয়দা করে কিনা? আর স্যার এছাড়া অন্যান্য যে সমস্ত মানবাধিকারের কথা বলি কিংবা যে কোনো অধিকার চর্চার কথা বলি, মানুষের আসলে হৃদয়ঙ্গমটা মূলত মাতৃভাষাতেই হয়। তো আমাদের এখানে হোক, ভারতবর্ষে হোক, ভারতে হোক কিংবা পাকিস্তানে হোক, যে যার যার মাতৃভাষায় আদালত থেকে রায় পাওয়া এবং পড়ালেখাটা চালিয়ে নিয়ে যাওয়া নিজের ভাষায়, এই এই জায়গাতে এখনো অনেক রকম আমাদের পিছুটান রয়ে গেছে, এবং আমরা সত্যি কথা বলতে যে সেভাবে করে উন্নতি তো করতে পারিনি, বরঞ্চ আমাদের অনেক রকম বাধ্যবাধকতা এবং অনেক রকম ঝামেলার মধ্যেই আমরা আছি। তো স্যার এই ব্যাপারটা একটু বলবেন যে এটা আমাদের পূর্বসূরীরা একসময় যে আইন দ্বারা শাসিত হতো, সেই আইনটাকেই সেই ভাষাটাকে আমরা আবার খুব বেশি হৃদয়ঙ্গম করে নিচ্ছি নিজের সত্তা ভুলে গিয়ে। হ্যাঁ, ইংরেজি জানাটা একটা স্কিল হতে পারে, একটা দক্ষতা হতে পারে, কিন্তু সেটার উপর নির্ভর করা, এটাকে আপনি দৈন্যতা হিসেবে দেখেন কিনা? এবং আরেকটা যদি আমি আপনাকে সম্পূরক প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে গিয়ে যে এই যে ইংরেজির ব্যবহারটা, এটা আসলে ঔপনিবেশিকতার চিহ্ন বহন করে বলে আপনি মনে করেন কিনা?
দেখুন, আপনার এই একটি প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে। আমি আস্তে আস্তে এগুলো বোঝার চেষ্টা করবো এবং যে আমার সম্ভব যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমি বলে রাখি যে আমি স্বীকার করি যে এটা 100বার সত্য যে ভাষা শুধু ভাব প্রকাশের মাধ্যম নয়। ভাষা একটা জাতির বিবর্তন, ঐতিহ্য, তার সামগ্রিক ধ্যান ধারণার মূর্ত প্রতীক। এবং ভাষাই মানুষকে মুক্তির প্রেরণা দিয়েছে। মানুষের চেতনাকে ভাষায় সমৃদ্ধ করে এবং একটা জাতির প্রাণ হচ্ছে তার ভাষা, সেটা তার অস্তিত্বের সঙ্গে জড়িত। আপনি যে সময়কার দণ্ডবিধির কথা বলছেন, 1860 সাল, তখন ভারতীয় উপমহাদেশে কিন্তু সময়টা আপনি একটু খেয়াল করবেন। সেই সময়টা আপনারা যখন গবেষণা করছেন, সেই সময়টা আপনারা দেখবেন যে ভারতে প্রথম যে বিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহ, 1857 সালে, সেই বিদ্রোহকে দমন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দমন করলো। তারপরে আমাদের ভারতীয় উপমহাদেশে, যার মধ্যে বাংলাদেশও ছিল তখনকার দিনে, সেখানে ভিক্টোরিয়ার শাসন, কুইন ভিক্টোরিয়ার শাসন প্রবর্তিত হলো। এবং এই প্রবর্তিত হওয়ার পরে পরই দেখবেন আমাদের বিভিন্ন ধরনের আইন গুলো আসতে লাগলো। এবং ভারতীয় দণ্ডবিধি 1860 এর মধ্যে একটা অন্যতম প্রধান এবং প্রথম আইন, তখনকার দিনে লর্ড ম্যাকলে একটা ল কমিশন করে, প্রথম ল কমিশনের মাধ্যমে আইনটা রচনা করে। এবং তারপরেই আপনার 1861 সালে ইংরেজ লেটেস্ট পেটেন্টের মাধ্যমে ভারতবর্ষের 3টে প্রেসিডেন্সিতে 3টে হাইকোর্ট স্থাপন করলো: কলকাতা হাইকোর্ট, মাদ্রাস হাইকোর্ট, বম্বে হাইকোর্ট। বাংলাদেশ এই কলকাতা হাইকোর্টই বাংলাদেশের যে অঞ্চল, তার উপর তাদের মানে জুরিসডিকশন ছিল। দেখুন, এই সময় কোনো ভাষা কেন্দ্রিক আন্দোলন কিন্তু আমাদের দেশে গড়ে ওঠেনি। এবং যারা উপনিবেশ স্থাপন করতে এসছে, তারা যে বিভিন্ন আইন করলো, তাদের মতে তাদের দেশে যে কমন ল ছিল সেইটাকে এই দেশে নিয়ে এলো এবং তাদের দেশের আইন অনুযায়ী এই দেশের আইন ব্যবস্থায় প্রবর্তন হলো। এবং ইন্ডিয়ান পিনাল কোড যখন হলো, ভারতীয় দণ্ডবিধি 1860, তখন তারা করলো কি, এই ভারতবর্ষের যে বিভিন্ন ফৌজদারি ধারা ছিল সেইগুলো একত্রিত করে একটা অভিন্ন ফৌজদারি ধারা প্রবর্তন করলো। এবং তখন কিন্তু তারা দেখলো না যে আইনটা আমরা ইংরেজিতে করছি, এদেশের বেশিরভাগ লোক ইংরেজি জানে না, সুতরাং এই আইনটা যে করছি এটা সাধারণ মানুষের কতটা উপকারে লাগবে, তারা কতটা আইন মানতে বুঝতে পারবে, সেটা কিন্তু তাদের সেই চিন্তা তাদের ছিল না। আইনটা তাদের উপর চাপিয়ে দেওয়া হলো। কিন্তু এই আইন আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের সংবিধান আসার পর, ভারতবর্ষের সংবিধান আসার পর, এই আইনের অনেক নতুন নতুন ব্যাখ্যা সুপ্রিম কোর্ট দিয়েছে। এই আইনের অনেক সংশোধনী এসছে। মানুষের অধিকার যেটা আগে আইনে রক্ষিত ছিল না, সেই আইনের রক্ষা এখানে এখন এসছে। যেমন ধরুন, আপনাকে একটা উদাহরণ দিই মৃত্যুদণ্ডের ব্যাপারে। আগেকার নিয়ম ছিল যে মৃত্যুদণ্ডটাই হচ্ছে সাধারণ নিয়ম, যাবজ্জীবন কারাদণ্ডটা ছিল এটা ব্যতিক্রম। এখন ঠিক উল্টো হয়ে গেছে, সেটা আইনের সংশোধনীর ফলে। এখন কোনো মার্ডার কেসে বা খুনের কেসে সাধারণত বিচারপতিরা যাবজ্জীবন কারাদণ্ডটাই দিয়ে থাকে, মৃত্যুদণ্ডটা একটা ব্যতিক্রম হিসেবে রাখা হয়। এবং মৃত্যুদণ্ড যাতে না হয় তার জন্যে সরকার, আমাদের ভারতীয় দণ্ডবিধির অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের সুপ্রিম কোর্ট অনেক রায় দিয়ে মৃত্যুদণ্ড যাতে কম দেওয়া যায় সেই ব্যাপারে অনেক রকমের রায় দিয়েছেন। এবং আস্তে আস্তে এই আইনটা আমাদের সংবিধানের সঙ্গে মানে মানানসই করে আইনটাকে করা হচ্ছে, আগে যেটা ছিল না। যখন আইনটা শুরু হয়, আপনি ঠিকই বলেছেন,
তখন সাধারণ মানুষ যাদের উপর আইনটা প্রযোজ্য হবে, যারা এই আইনের আওতার মধ্যে আসবে, তাদেরকে কিন্তু তারা কিন্তু বুঝুক না বুঝুক আইনটা তাদের উপর চাপিয়ে দিয়ে উপনিবেশিক শাসন এখানে কায়েম করার জন্য এই আইনগুলো প্রতিষ্ঠিত করেছে। দণ্ডবিধির আইনটা বিশেষ করে এদেশে যে বিভিন্ন বিদ্রোহ, বিভিন্ন মানে তাদের মতে যে আইন এর শাসন কায়েম করার, এই আইনের শাসনকে রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন শৌখিন দরওয়ানি। আপনারা পড়েছেন কি নিশ্চয়ই দেখেছেন, আপনারা যদি পড়ে থাকেন। তার সভ্যতার সংকট প্রবন্ধে তিনি আইনকে বলেছেন শৌখিন দরওয়ানি। এবং রস্কো পাউন্ড, যিনি একজন খুব নামকরা জুরিস্ট, তিনিও একই কথা বলেছেন। তিনি বলেছেন এই ধরনের আইন হচ্ছে গ্লোরিফাইড পুলিশিং। এখানে মানুষের অধিকারের কথা, মানুষ যে একজন, তার যে অধিকার আছে সে যে আইনের জন্য নয়, এই যে আপ্তবাক্য মানুষ আইনের জন্য নয়, আইন মানুষের জন্য, এইটাই কিন্তু ভুলে যাচ্ছিল। কারণ তখন সংবিধান ছিল না, মানুষের অধিকারের কথা কেউ ভাবতো না। তখন উপনিবেশিক যারা প্রভু ছিলেন, উপনিবেশিক শাসকরা দেশকে শাসন করার জন্য, দেশের যে সমস্ত বিরোধ, বিবাদ, বিসংবাদ, বিদ্রোহ সবকিছুকে দমন করার জন্য এই দণ্ডবিধির প্রয়োগ করেছিলেন। এবং তারা তো ইংরেজিতেই করবেন, তারা তো আর বাংলায় করবেন না। তুমি আইন বুঝতে পারো কি না পারো, এই আইন তোমার উপর লাগু করে দেবে। এবং আইনের মোতাবেক অনেক শাস্তিও হয়েছে। জি স্যার। স্যার এখন মানে ভারতের বর্তমান অবস্থাটা যদি আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে কি অবস্থা, মানে বাংলার প্রচলনটায় কি সেখানে হচ্ছে, বা কিরকম চর্চা হচ্ছে, বা কি অবস্থায় আছে? দেখুন, আমাদের হাইকোর্টে যে বাংলার প্রচলনটা মানে নিম্ন আদালতে আছে, কিন্তু হাইকোর্টে ভাষা নিয়ে আমাদের সংবিধানে একটা একটা আছে, 348-এর 1-এর ধারা অনুযায়ী, সংবিধানই বলা আছে 348-এর 1-এর ধারা অনুযায়ী, আমাদের সংবিধান দেখলে বুঝতে পারবেন, ভারতীয় সংবিধানে পরিষ্কার বলা আছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ভাষা হবে ইংরেজি, কাজকর্ম ইংরেজিতে হবে। তো 348-এর 2-এর ধারায় বলা আছে যদি প্রয়োজন হয় তাহলে সেই কোনো রাজ্যের রাজ্যপাল অথবা রাষ্ট্রপতির সম্মতি নিয়ে সেখানে হিন্দি বা আঞ্চলিক ভাষায় কাজকর্ম চালু করতে পারেন। কিন্তু জাজমেন্ট যেগুলো দেওয়া হবে সেগুলোখানে কিন্তু এটা চালু নাও হতে পারে। এটা জজ সাহেব যদি মনে করেন জাজমেন্ট বা অর্ডার ইংরেজিতে দেবো, তাই দিতে পারে। ইংরেজি চালুটা ব্যাপারটা, আপনি একটা কথা দেখুন না, আমাদের দেশে কিন্তু যখন আপনাকে কতগুলো উদাহরণ দিচ্ছি, আমাদের দেশে যখন স্বাধীনতা সংগ্রামে সারা দেশ জেগে উঠল, যাতে বর্তমান বাংলাদেশ যে অঞ্চলে, সেটা তারও যোগদানও ছিল, অবদানও ছিল। তখন কিন্তু ভাষাকে কেন্দ্র করে জাতীয়তাবাদ জেগে ওঠেনি। এবং ইংরেজি ভাষা কিন্তু উপনিবেশিকতার অঙ্গ হিসেবে ধরা হয়নি। কেননা আপনাকে উদাহরণ দিচ্ছি, ইতিমধ্যে পান্না স্যার আমাদের মাঝে চলে এসেছেন। আচ্ছা, নমস্কার। আদাব। ইংরেজি ভাষা কিন্তু উপনিবেশিকতার অঙ্গ হিসেবে তখন আমাদের যে ভারতবর্ষে যে স্বাধীনতা সংগ্রাম, তাতে কিন্তু ইংরেজি ভাষা ব্যবহার করলেই সেটা দাসত্বের মানে একটা নিদর্শন বা উপনিবেশিকতার একটা অঙ্গ, সেই হিসেবে ব্যবহৃত হতো না। কেননা আপনারা দেখবেন চেষ্টা করে, মানে খোঁজ করলে, আপনি যখন অনুসন্ধান করছেন, রিসার্চ করছেন, তখনকার যে সব থেকে বড় মানে স্বাধীনতা সংগ্রামে যে দল ছিল, কংগ্রেস দল, তাদের কাজকর্ম কিন্তু ইংরেজিতেই হতো। তারা তো দেশের স্বাধীনতার জন্য লড়ছেন। তাদের যে সব থেকে বড় বড় নেতা নেতৃবৃন্দ, যেমন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস,
এনারা এদের লেখাপড়া, এদের যে কাজকর্ম, এদের চিঠিপত্র, এদের যে মতামত সব ইংরেজিতেই প্রকাশ করতে। এবং কংগ্রেস পার্টির যে রেজলিউশন হতো, যেমন করাচি রেজলিউশন, অনেক নাম করা, ত্রিপুরা কংগ্রেসের রেজলিউশন, অনেক কংগ্রেসের অনেক সব স্যার মানে রেজলিউশন। আমি আপনাকে যেটা বলছিলাম যে একটা ব্যাপার হচ্ছে না, তাদের আপনাকে সাথে বলছি যোগাযোগ। তখন না, তখন কিন্তু এনারা তো দেশের জন্য লড়েছেন, প্রাণ দিয়েছেন, কিন্তু এনারা ইংরেজি ভাষাকে তখনকার দিনে মনে করতেন না দাসত্বের শৃঙ্খল হিসেবে। কারণ ইংরেজি ভাষার প্রয়োজনীয়তাটা তারা বুঝেছেন। ইংরেজি ভাষা একটা, ভাষাটা শুধু ভাষাটা কিন্তু একটা ঐতিহ্য বহন করে, ভাষাটা কিন্তু অত্যাচার করে না আপনার উপর, ভাষা কিন্তু অত্যাচার করে। ভাষাটা একটা জ্ঞানের চোখ চোখ খুলে দেয়। ভাষা শিক্ষা করাটা মধ্যে কিছু অন্যায় নেই, এবং স্যার আমি তারাই কি আপনি মাফ করবেন যদি আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন স্যার, যে আমি যে প্রশ্নের অবতারণা করেছিলাম যে আমার পূর্বসূরীরা 1807 সনে কতজন দণ্ডবিধি বুঝছেন, তা আমি বুঝছেন না তো, বুঝি আমি না, তো তো বললাম সেটা আপনাকে। তো স্যার একরকম অবিচারের। আহ, অবিচার তো হতোই, কিন্তু তখনকার দিনে ইংরেজি ভাষাটা, ইংরেজির ভাষার ব্যবহারটা মানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যারা শ্রেষ্ঠ সৈনিক তারাও করেছে, তাদেরও তার লেখার মধ্যে ইংরেজির প্রচুর ব্যবহার আছে। তারা তো স্বাধীন চেতা ছিলেনই, তারা তো দেশের জন্য প্রাণ দিয়েছেন তো বটেই, তারা দেশের জন্য সর্বস্ব পণ করেছেন। সেই সমস্ত লোকগুলো, এবং তারা সব বরেণ্য লোক, বাংলাদেশের লোকেরাও তাদের শ্রদ্ধা করেন, সবাই শ্রদ্ধা করেন, সারা পৃথিবীর লোক শ্রদ্ধা করেন। তাদের কাছে ইংরেজি ভাষা কিন্তু অপান্তেও ছিল না, কেন ভাষা ভিত্তিক আন্দোলনটা তখন আসেনি। এবং আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম বা ভারতীয় উপমহাদেশে, যার মধ্যে বাংলাদেশও জড়িত ছিল, পার্টিশনটা, দেশভাগটা তো দুর্ভাগ্যজনক জিনিস, সেটা তো তার মধ্যে আমি যাচ্ছি না। সবাই যখন তাতে জড়িত ছিল, সবাই একসঙ্গে লড়েছিল, সেই স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটটা, তার প্রেক্ষিতটা আপনারা একটু দেখবেন, তার ঐতিহাসিক ব্যাপারটা একটু আপনার বিশ্লেষণ করে দেখা যাবে। শুধু ইংরেজি ভাষা ব্যবহার করা মানেই দাসত্ব স্বীকার করা, এই চিন্তাটা কিন্তু তাদের মধ্যে ছিল না। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। 1937 সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় সমাবর্তন ভাষণ হয়, জানেন তো, সব বিশ্ববিদ্যালয় হয়, কলকাতা বিশ্ববিদ্যালয় হয়েছিল। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। তিনি বাংলা ভাষার উপর খুব গুরুত্ব দিতেন। তিনি তখনকার দিনে বিখ্যাত কবি রবীন্দ্রনাথকে, তখন মানে পরাধীন ভারতেও তিনি জগৎ বিখ্যাত কবি ছিলেন, তাকে বললেন যে আপনি বাংলায় ভাষণ দেওয়ার জন্য। আপনি আমাদের ভাষণটা দিন, সমাবর্তন ভাষণ। রবীন্দ্রনাথ বললেন আমি রাজি আছি, কিন্তু একটি কারণে দেবো, একটি আমার শর্ত আছে, আমার শরীর ভালো নয়, তা সত্ত্বেও বললেও আমি রাজি আছি, কিন্তু একটি শর্ত দেবো, সেটা হচ্ছে আমি বাংলায় বলবো, আমি সমাবর্তন ভাষণটা বাংলায় দেবো। সেই প্রথম এবং সেই শেষ। আজও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণ কিন্তু বাংলায় হয় না, ইংরেজিতে হয়। কিন্তু দুঃখের কথা, সেই সমাবর্তন ভাষণ যখন কবিগুরু দিলেন, তখন অনেকে সেই ভাষণ বয়কট করলেন। যারা বয়কট করেছেন তাদের মাতৃভাষা কিন্তু বাংলা ছিল, যদি খোঁজ করে দেখবেন। বয়কট করার কেন করেছেন আমি তার মধ্যে যাচ্ছি না, সেটা স্যার ভিন্ন প্রেক্ষিত হতে পারে, কিন্তু কিন্তু যদি কেউ কিন্তু বয়কট করে থাকে বাঙালি, বয়কট করেছে, বাঙালিরা বয়কট করেছিলেন। স্যার মানে বাংলা দেওয়ার জন্য বয়কট একটা বিষয়, আর অন্য কোনো প্রেক্ষিতে আমি জানি না, কিন্তু তা সত্ত্বেও মানে রবীন্দ্রনাথের মতো একজন ব্যক্তিত্ব ভাষণ দিচ্ছেন, হ্যাঁ, ওরম ওরম বিশ্ববরেণ্য লোক আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণ দিয়েছেন কিনা সন্দেহ, বাংলা ভাষায় দিচ্ছেন, সেটা বয়কট করা হলো। এতে বোঝা যায় তখনকার দিনে ভাষাটা আমাদের ন্যাশনালিজমে বা জাতীয়তাবাদের সঙ্গে সমার্থক ছিল না। জি স্যার। এটা আমার একটা উদাহরণ দিলাম, আরো জি অনেক স্যার। কিছু। যেরকম ধরুন আমাদের গান্ধীজি যখন ভারত ছাড়ো আন্দোলন বললেন, তিনি কুইট ইন্ডিয়াও বলেছিলেন। ভারত ছাড়ো আন্দোলন তার কুইট ইন্ডিয়া আন্দোলন হিসেবে, ইংরেজদের সেটা কতটা,
কুইট ইন্ডিয়া আন্দোলন নামে বিখ্যাত। ইংরেজি তখন একটা প্রচার হতো, এবং আমাদের দেশের যারা সর্বজন শ্রদ্ধেয়, যারা আমাদের দেশবরেণ্য নেতা, স্বাধীনতা সংগ্রামী, তারাও এটা ব্যবহার করতেন। জি স্যার, স্যার আমি আবার আসবো আপনার কাছে। স্যার আমি একটু পান্না স্যারের কাছে যাই। তাহলে স্যার যেহেতু ব্রিটিশ ঔপনিবেশিক বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল স্যার, মানে আমরা তো মানে আমি যেটা বলছি, ইংরেজি ভাষা ব্রিটিশ উপনিবেশবাদ সমার্থক ছিল না। যদি এটা ব্রিটিশ ইংরেজদের ভাষা, উপনিবেশ ইংরেজ যারা ইংরেজ প্রভুদের ভাষা, কিন্তু সেই ইংরেজি ভাষা ব্যবহার এবং ব্রিটিশ উপনিবেশবাদ সমার্থক ছিল না। ভারতের যখন উপমহাদেশে যখন সংগ্রাম হচ্ছে, তারপরে প্রেক্ষিত পাল্টেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এসছে, সেটা অন্য ব্যাপার। সেখানে ভাষা নিয়ে লড়াই হয়েছে, ভাষা নিয়ে প্রাণ দিয়েছে, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে, বাংলা ভাষাকে আজকে আন্তর্জাতিক মানে আপনারা প্রতিষ্ঠিত করেছেন, যার জন্য আমরা সবাই গর্বিত। জি স্যার, সেটা আমি 100 বার। দাদা একটু পারমিশন নিয়ে আমি বলি। হ্যাঁ বলুন স্যার। ভারতের প্রেক্ষাপটে ভাষা একটা ভাষা ছিল না। ছিল না তো, সেটাই তো বলছি। হ্যাঁ, এখনো নেই, এখনো নেই, এখনো নেই। হ্যাঁ, দক্ষিণ ভারতে যেমন হিন্দি চলে না, না। বোঝেও না বোধহয়। আমি তো বলছি, আমাদের যদি আমি সংবিধান দেখেন, 8ম পরিচ্ছেদে 22টা ভাষা আছে। হ্যাঁ, সেগুলো তো বলা এখন আছে, সেগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সবকটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হিন্দিও তার মধ্যে একটা। এখন তার ভেতরে আমাদের বিষয়টা একটু ভিন্ন। এই কারণে যদি না বলতো যে উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা না, বাংলাও, তাহলে কিন্তু এই ঝামেলাটা আমাদের পোহাতে হয় না। যখন বলছে যে না, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, সেটাই সেটাই সমস্যা তৈরি করে। সমস্যা না, ওইখান থেকে আমাদের জাতীয় উন্মেষের সূচনা। হ্যাঁ, এটা কিন্তু 48-এ জিন্নাহর জীবিত থাকাকালীন অবস্থায়। জিন্নাহ যখন ঢাকাতে আসেন, তিনি কার্জন হলে এই লেকচারটা দেন, এবং ওখানেই তার সামনে কিছু স্টুডেন্ট, ইনক্লুডিং আওয়ার ফাদার অফ দ্য নেশন, তারা প্রোটেস্ট করলেন, নো নো নো, এবং জিন্নাহ সাহেব খুব রাগ হইলেন। এই যে শুরু হলো, এটা কিন্তু আমাদের একটা আত্মমর্যাদা বোধ থেকে। আমি ভারতের প্রেক্ষাপটে বলছি না, আমি বলছি যে বাংলাদেশের প্রেক্ষাপট। নিশ্চয়ই। তো আমাদের এইটা হলো যে আমরা সারা দেশেই একটা ভাষা, আমাদের ভাষাও বাংলা, পরিচয়ও বাঙালি। তো আর ভারতবর্ষের বিষয় যেটা, আমাদেরও পরিচয় বাঙালি, আমরা ভাষা বাংলা, কিন্তু এই দেশে ভারতীয় হিসেবে অনেক ভাষার সঙ্গে আমাদের মানে হ্যাঁ হ্যাঁ, কাজকর্ম করতে হয়। না এটা এটা ঠিক। এবং আন্তর্জাতিকভাবে যদি আমি ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকি, তাহলে পরে আমার ইংরেজি শিখতে হবে। আমার কোনো ভাষার সাথে শত্রুতা নেই, কিন্তু আমার ভাষাকে বাদ দিয়ে না। আমাদের ইট হচ্ছে যে স্টেট ল্যাঙ্গুয়েজ, যেটা স্টেট ল্যাঙ্গুয়েজ শুড বি বাংলা। আমাদের যে মানে কি বলবো, সেটা হলো যে পাকিস্তান আমলে কিন্তু উর্দুর সাথে কম্পিটিশন দিয়ে আমরা বাংলা করতাম। যেমন মুভিগুলো দেখা গেছে যে উর্দুতেও বাঙালিরা পার্টিসিপেট করছে। ওরাও আবার নিয়ার রঞ্জন গুপ্তের গল্প কাহিনী নিয়ে মুভি করতেছে। একাধিক মুভি হয়েছে উর্দুতে, পাকিস্তানিরা করছে। এখন এটা ট্রান্সলেট করে দিছে কি বাঙালিরাই। তো বিষয়টা ওখানে না, বিষয়টা হচ্ছে যে স্টেট ল্যাঙ্গুয়েজ সেটা শুড বি বাংলা আমাদের দেশে। ভারতের প্রেক্ষাপটে এটা সম্ভব না, আমিও মনে করি সম্ভব যে একটা ল্যাঙ্গুয়েজ ভারতে এটা সম্ভব না। সম্ভব হতে পারে যদি ইংরেজি হয়, এবং ইংরেজি তখনকার দিনে রাখার আরেকটা কারণ হলো যে দাবিগুলো তো ইংরেজ সরকারের প্রতি, শাসন ভার তো ইংরেজের। না, কিন্তু দেখুন, আপনি একটা কথা দেখুন, আমাদের যে সংবিধান রচনা হলো তো কিন্তু ইংরেজিতে।
আসল যে মানে প্রধান সংবিধান রচনা হলো কিন্তু ইংরেজিতে, পরে সেটার অনুবাদ হলো হিন্দিতে। সংবিধান তো দেশের মানে কি বলবো, সর্বোচ্চ দেশের আইন, সর্বোচ্চ, শুধু আইন না, আইন বললে ভুল হয়, দেশের একটা একটা, দেশের রুচিবোধও সেই সংবিধানের হ্যাঁ, মাধ্যমে ফুটে ওঠে। দেশের দেশের যে স্বতন্ত্রতা, দেশের যে কনসেন্স, দেশের যে তার যে স্বতন্ত্রতার যে অস্তিত্ব, সেটাই কি সংবিধানের মাধ্যমে আমাদের সারা বিশ্বের কাছে আমরা দেখাচ্ছি। ভারতীয় সংবিধান কিন্তু রচনা করা হলো ইংরেজিতে। তো না, ইংরেজি, উনি যেটা বলছেন আমাদের খান সাহেব, সেটা উনি বুঝতে পেরেছেন যে ভারতবর্ষের ক্ষেত্রে এক ভাষা করার খুব অসুবিধা আছে। না অসুবিধা, স্যার ভারতে আমি তো আমি এক ভাষার ব্যাপারে আমি কিন্তু স্যার আমার প্রশ্নটা ছিল হচ্ছে গিয়ে মানে যার যার মাতৃভাষায় কথা বলবার অধিকার, মানে এর সাথে অনেকগুলো সে অধিকার তো আছে, সে অধিকার এসে যায়। কিন্তু ভারতবাসীদেরও আছে, প্রত্যেকেই ভারতবাসীর নিজস্ব মাতৃভাষায় কথা বলার অধিকার আছে, প্রতিটি ভারতবাসীর আছে। কিন্তু অফিসিয়াল কাজকর্মে, এই যে আপনি বলছেন হাইকোর্টে, জি স্যার। হাইকোর্টে ধরুন আমি কলকাতা হাইকোর্টে কথা বলছি, সেখানে বিভিন্ন ভাষাভাষীর লোকেরা আছেন, বাংলাদেশে সারা পৃথিবীর লোক আছেন, মানে পশ্চিমবঙ্গে তাদের মামলা মোকদ্দমা হয়, হাইকোর্টে তারা যেতে পারেন। আর সবাইকে যদি বাংলার মধ্যে আনতে হয় তো তাদের অসুবিধাও হবে, স্যার অনেকের শুধু কি অসুবিধা। বাংলা না, মানে কোনো চীনা নাগরিককে যদি কলকাতাতে, এটা বিশ্বের মধ্যে মানে আমার জানা আছে চীনই একমাত্র দেশ সাংবিধানিকভাবে যে হচ্ছে মেনে নিয়েছে যে যে কোনো কোর্ট প্রসিডিং এ যেই ব্যক্তিকে ট্রাই করা হচ্ছে, ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, তার ভাষায় তাকে সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করবার সুযোগ দিতে হবে। কোনো চীনা নাগরিকও যদি কলকাতা হাইকোর্টে কিংবা বাংলাদেশের সুপ্রিম কোর্টে ট্রায়াল হয়, তাহলে তিনি যেন তার ভাষাতে বিচারটা পান। মানে আমার স্যার কথাটা ছিল সেখানেই যে 1860 সনে আমাদের পূর্বসূরি এই সেটা তো সে যদি বলে, আমাদের আমাদের এটা কিন্তু বলা যায়, কোনো মানুষের যে বিচার হচ্ছে সে যদি বলে, কারণ যে বিচার যে আমাদের নিম্ন আদালতে হয় সেখানে বাংলাতেই হয়, সেখানে বাংলাতেই হয়। কিন্তু কেউ যদি বলে আমি বাংলা বুঝতে পারছি না, বাংলায় সাক্ষী টাক্ষী যা হচ্ছে আমি বুঝতে পারছি, তাকে সঙ্গে সঙ্গে সে যে ভাষায় বোঝে সেই ভাষায় অনুবাদ করে দেওয়া হবে, সে নিশ্চয়ই পাবে, জি স্যার সে অধিকার তার আছে, সে অধিকার তার আছে। জি স্যার কিন্তু হাইকোর্টে, শুনেই হাইকোর্টে, আশ্বস্ত হলাম। হ্যাঁ, সেই অধিকার তার আছে। জি স্যার। স্যার আমি আপনার কাছে আবার ফিরছি, আমি যদি পান্না স্যারের কাছে একটু যাই চট করে, যে স্যার আপনি দীর্ঘদিন ধরে 40 বছরেরও বেশি সময় বাংলাদেশে আদালতে আছেন, আপনি জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে বাংলাদেশে কাজ করছেন সুপ্রিম কোর্টে। স্যার ব্রিটিশ আইনগুলোতে বিভিন্নভাবেই আমলাদেরকে একরকম অপসুযোগ কিংবা মানে প্রভাব বিস্তারের জন্য একরকম একটা আইনগুলোতে বিভিন্ন বিধান তৈরি করে রাখা হয়েছিল। এবং এই জায়গাতে আমি যদি বলি যে সরল বিশ্বাস যে টার্মটা, গুড ফেইথ, এটা স্যার একদমই একটা অস্পষ্ট এবং স্যার খুবই ঘোলাটে, আমি ইংরেজিতে বলে একটা ভেগ একটা টার্ম। তো স্যার এইটাকে এখনো স্যার কাঠামোবদ্ধ করা যায়নি এবং এটার অপব্যবহারটা আমলারা করে থাকেন, এরকম একটা অভিযোগ যারা অন্তত মানুষের অধিকারের পক্ষে কাজ করেন তাদের তরফ থেকে তোলা হয় বা তোলা হয়েছে দীর্ঘদিন ধরে। এই ব্যাপারে স্যার আপনার কাছ থেকে আপনার বাস্তবিক অভিজ্ঞতা এবং এই ব্যাপারে আপনার কোনো সুপারিশ কিংবা মতামত যদি স্যার জানাতেন। আমাদের যে আইন মূলত সিপাহী বিদ্রোহ হয়েছে কবে, এটা আমাদের তো নিশ্চয়ই খেয়াল আছে, 1857। 57, জি। এবং 1858 ভেতর এটা শেষ হয়, এবং টোটাল কন্ট্রোলটা নিয়ে নেয় 1859 ভেতর। দাদা কি আছেন? হ্যাঁ, আমি এই কথাই বলেছিলাম এর আগে, তো যে ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়া শাসনভার গ্রহণ করার পর থেকেই আমাদের এই আইনগুলো আসতে শুরু এবং করে। ফার্স্ট যে আইনটা আসলো পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। এটা তো স্বাভাবিক অবস্থা আমরা বুঝি যে এত দ্রুত অবস্থায় যে আইনটা আসলো সেই আইনটা প্রো পিপল হতে পারে না, টু কন্ট্রোল দ্য পিপল, টু রুল দ্য পিপল। তাই তো, এটা মাস্টার সার্ভেন্টের একটা বিষয়, যেটা আজকে পর্যন্ত এটা চেঞ্জ হয় না, উপমহাদেশেই চেঞ্জ হয়। তো যে কারণে ক্রিমিনাল জাস্টিস যেটা,
সেটা এস্টাবলিশ করতে হলে পরে ওখান থেকে পুলিশের বিহেভিয়ার প্যাটার্ন এগুলো সব চেঞ্জ করতে হবে। এবং পুলিশ কিন্তু রাষ্ট্রের এবং আমলাদের এস্টাবলিশমেন্টের সবচেয়ে বড় হাতিয়ার। তো তাকে যদি প্রো পিপল করা যায় তাহলে এটা পিপলের লাভ। অন্তত সেই দিক থেকে আমার মনে হয় পিআরবির পরিবর্তনটা দরকার। আর কিছু কিছু আছে যেমন যেটা জায়েদ আপনি বললেন যে গুড ফেইথ, গুড ফেইথের এটা আমলাদের বেলায় যে আছে শুধু তা না। গুড ফেইথ যদি আমি কিছু করি একজন ব্যবসায়ী হিসেবে বা আইনজীবী হিসেবে যে কাজগুলো আমরা করি সেটাও তো অন গুড ফেইথ। আমরা এই ডকুমেন্টেশন যেগুলো পাই সেগুলো তো অন গুড ফেইথ আমরা দেখে অ্যাটাস্ট করি, সার্টিফিকেট দেই। এখানে যদি কোথাও কোনো ঝামেলা থাকে তার সাথে তো আইনজীবী হিসেবে আমি জড়িত না, আমি তো অন গুড ফেইথ আমার ক্লায়েন্টকে সাপোর্ট করছি। তার অর্থ এই না যে আমার ক্লায়েন্ট যদি কোনো মিসডিড থাকে সেইটার সাথে আমি কানেক্টেড। তো সব জায়গায় গুড ফেইথের একটা বিষয় আছে, কিন্তু গুড ফেইথের বিষয়ে যদি মাপ পাওয়া এইটা সেইভাবে উচিত না। আমি যদি আবার এই ফোর্জারির সাথে কানেক্টেডই থাকি বিইং এ লয়ার, তাতে কিন্তু আমার সনদ ক্যান্সেল হয়, ক্রিমিনাল প্রসিডিংস আমার এগেইনস্টে হতে পারে। তো গুড ফেইথেরও একটা লিমিট আছে, সেটা আমাদের দেশেও আছে, আমার ধারণা যে ভারতবর্ষেও আছে। ভারতবর্ষের সিআরপিসি পেনাল কোড, আমাদের দেশের পেনাল কোড সিআরপিসি সেম। তো যেখানটায় সেম আরো একটা সেম সেটা হলো পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1860 সালের। তো এটা তো বুঝেই যায় যে এই যে হোল সিপাহি মিউটিনির যে যারা বিদ্রোহী, ব্রিটিশের চোখে যারা বিদ্রোহী, আমাদের চোখে যারা দেশপ্রেমী, তাদেরকে কন্ট্রোল করার জন্য আইন, সেটাকে পরিবর্তন, আমূল পরিবর্তন দরকার। এবং পুলিশ একাডেমিতে এখন অনেক ট্রেনিং হয়, তার ভেতরে একটা হলো হিউম্যান রাইট, এটা যাতে ভায়োলেট না করে। ভারতেও হয় আমি জানি, বাংলাদেশেও হয়, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন সেভাবে হয় না। তাদের ভেতরে মানবিকতার বিষয়গুলো, এগুলো একদিনে পরিবর্তন সম্ভব না। তো এটা আস্তে আস্তে হবে, প্র্যাকটিসের ভেতর থেকে হবে। আর আইনের বেলা আমাদের যেটুকু সুযোগ সুবিধা আছে রাষ্ট্রভাষা হিসেবে নিজ ভাষায় ব্যাখ্যা করার বা লেখার, সেই সুযোগ সুবিধাটা কিন্তু ভারতের প্রেক্ষাপটে সম্ভব কিনা এটা আমার দৃষ্টিতে এখনো সম্ভব না। তো যেমন আমাদের এখানে এখনো অনেকগুলো ক্ষুদ্র জাতিসত্তার অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজে কি তারা পায়? গারোদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, চাকমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, মারমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, মণিপুরীদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, রাজবংশীদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, তো ওরাংদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। সেই ল্যাঙ্গুয়েজ গুলো যদিও এটা টু সাম এক্সটেন্ট সিমিলার টু বাংলা, তারপরে তো তাদের নিজস্ব ভাষায় আমরা ক্লাস 3 পর্যন্ত বোধহয় হয় কিছু কিছু ভাষায়, আমার জানা মতো 19টার মতো ভাষাতে হয় এখন বাংলাদেশে। তো ভারত কিন্তু অত বড় দেশ হয়ে যদিও 22টা ভাষা কনস্টিটিউশনে ইনক্লুডেড আছে, তারপর আমার মনে হয় ওখানে শখানেক ভাষা তো আছেই, অনেক বেশি, অনেক বেশি। সারা ভারতবর্ষে ঘুরলে আপনার এখন এমন মানে অনেক এইগুলো ভাষা কিভাবে আছে করবে, যেগুলো এটা তো বিশাল এক বিষয়। তো সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু সলভ করতে হবে। এটা রাতারাতি পরিবর্তন সম্ভবপর না, সময় একদিনে পরিবর্তনও সম্ভব না, এটা একটা দীর্ঘ সময় নেবে। এবং যেমন
মোগল থেকে শুরু করে 1757 আগ পর্যন্ত কিন্তু সমগ্র ভারতবর্ষের রাষ্ট্রভাষা ছিল কিন্তু ফার্সি। তো ফার্সিটা কি কেন হলো? ফার্সি কিন্তু কখনোই এই উপমহাদেশের কোন ল্যাঙ্গুয়েজ না, বরঞ্চ উর্দুটাই উপমহাদেশের ল্যাঙ্গুয়েজ। উর্দুটা আকবরের সোলজারদের ভেতর থেকে সেই ভাষাটার উদ্ভব হয়েছে। তো হিন্দি বা এই কোনো ভাষাতেই কিন্তু সেটা হয় নাই। মোগলরা যতদিন ছিল ততদিন কিন্তু ফার্সি ছিল, ব্রিটিশদের পরও ফার্সি ছিল তখন অনেকটা এখনো কোডের কিছু কিছু শব্দ ফার্সি শব্দ এখনো ফার্সি আছে। সেরেস্তা, তারপরে কি কি এই অনেক শব্দ আছে যেগুলো ফার্সি। এই ওকালতনামা, আদালতে আরজি, জবাব সবই তো। জি, তো এখন এইগুলোকে এক্সক্লুড করার দরকার নেই, ইনক্লুডই হোক, ভাষা সমৃদ্ধ হবে। তবে আমাদের যেটা সুবিধা হলো যে সেটা হলো যে আমাদের কনস্টিটিউশন ইংরেজিতে আছে, বাংলাতেও আছে, কিন্তু কোথাও কোনো কন্ট্রাডিকশন অ্যারাইজ করলে পরে বাংলাটার প্রেফারেন্স ফার্স্ট, সেটা দেওয়া আছে একদম কনস্টিটিউশনালি। বাংলার প্রেফারেন্স ইংরেজি পাঠের মধ্যে যদি দ্বন্দ্ব দেখা দেয় তাহলে বাংলা, কোথাও কোনো কন্ট্রাডিকশন, ইংলিশ এবং বাংলার ভেতর যদি ভাষাগত কোনো বা ব্যাখ্যার কোনো দ্বন্দ্ব আসে, সেইখানে বাংলার বাংলা অগ্রাধিকার পাবে, অগ্রাধিকার পাবে, প্রায়োরিটি। এটা তো ভারতের বেলা পসিবল না, মাল্টি ন্যাশনাল এবং মাল্টি কালচারাল ল্যাঙ্গুয়েজে এটা পসিবল না। আর জায়েদ এবং সেটা হলো কি যে ভারত কখনোই একটা দেশ ছিল না, বিভিন্ন অংশে অংশে এটা স্বশাসিত ছিল। এটা মূলত ব্রিটিশদের কারণেই কিন্তু ইউনাইটেড ভারত হয়ে গেছে। ভারত ব্রিটিশের শাসনের ফলে কিন্তু একটা পজিটিভ দিক আছে, এটা আমার কথা না, এটা মার্কসের কথা। পজিটিভ দিকটা হলো এই যে তারা দুটো জিনিস ডেভেলপ করছে। একটা হলো যে এখান থেকে শোষণ করে নেয়ার জন্য অনেকগুলো কমিউনিকেশন আর পোর্ট। আর একটা হলো যে তাদের কারণে হোল ইন্ডিয়ান এই ছোটখাটো ন্যাশন গুলো ইউনাইটি ইন্ডিয়ান ন্যাশন হয়ে গেল। এর আগ পর্যন্ত মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করছে, হয়তো দেখা গেছে রাজপুত, মারাঠা, জাট, কখনো কখনো বেঙ্গল থেকে 12 ভূঁইয়ারা রিভোল্ট করছে। এই তো অবস্থা ছিল, যে যার এলাকায় স্বশাসিত ছিল এবং নামকাওয়াস্তে কারো না কারো কন্ট্রোলে ছিল, এবং কখনোই এককভাবে কারো কন্ট্রোলে ছিল না। এটা কেবলমাত্র ব্রিটিশদের কারণে এন্টি ব্রিটিশ মুভমেন্ট করতে গিয়ে কিন্তু ইউনাইটেড একটা ন্যাশন হয়। ফার্স্ট এটা কংগ্রেসের লিডারশিপে, জিন্নাও ছিলেন কংগ্রেসে, গান্ধীজিও কংগ্রেসে, সবাই কংগ্রেসে, হিন্দু মুসলিম সবই কংগ্রেসে। পরবর্তীতে একটা মুসলিম লীগ হলো ঢাকায়, লিডারশিপ আলটিমেটলি চলে গেল লখনৌতে। লখনৌ গুজরাট ওদিকে চলে গেল, বেঙ্গলের হাতে রইল। এবং যখন এটা আগা খানিদের হাতে গেছে তখন থেকে এটা পাকিস্তানিদের মুভমেন্ট হয়ে গেছে। জিন্না কোনোদিনই কিন্তু মুসলিম লীগের লোক ছিল না, উনি কংগ্রেসেরই ছিল। এবং লখনৌতে যখন লখনৌ কংগ্রেসের কনফারেন্সে যখন কংগ্রেস খেলাফত মুভমেন্টটা অ্যাকসেপ্ট করে, তখন জিন্না কিন্তু অপোজ করেছিলেন, বাধা দিয়েছিলেন, গান্ধীজিকে বলেছিলেন এটা করবেন না, যে এটা অ্যাবসলিউটলি বলছে যে কংগ্রেস হলো অর্গানাইজেশন ফর দ্য ইন্ডিয়ানস আর খেলাফত হলো এ মুভমেন্ট ফর দ্য মুসলিমস। যে এরকমের একটা মুভমেন্টে কংগ্রেস অ্যাকসেপ্ট করতে পারেন। এবং সেখানে মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, আলী ব্রাদার্স, তাদের দ্বারা উনি ম্যান হ্যান্ডেল হয়েছেন। সেই জিন্না কিন্তু ব্যাক করলেন, লিডার হইলেন, যার অবয়বে একটা তার লাইফ হিস্ট্রিতে নাই যে সে একটা দিন মসজিদে গিয়ে নামাজ পড়ছে।
সে লোক হয়ে গেলেন পাকিস্তানের ফাউন্ডার। এবং তার 14ই আগস্টের স্পিচ যদি দেখি আমরা, এটা অ্যাবসলিউটলি সেকুলার। উনি ঢাকায় যখন আসছিলেন, একবারই আসছিলেন, তো তখন শাহ আজিজ নামে এক ভদ্রলোক, উনি এক সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীও ছিলেন, জিয়ার শাসনামলেই সম্ভবত, এবং আমরা তাকে বলতাম স্বাধীনতা বিরোধী, কারণ মুসলিম লীগ করতেন। স্বাধীনতা বিরোধী হিসেবে উনি জেলেও ছিলেন। তো উনি তাবেদারি করে তাকে স্মরণ করাই দিতে গেছেন যে জিন্না সাহেবকে, স্যার এখন আপনার মাগরিবের নামাজের ওয়াক্ত হয়েছে। জিন্না সাহেব খুব খেপে গেছে। উনি মনে করছেন উনি যে নামাজ পড়েন এটাকে টিটকারি দিচ্ছেন। এগুলো কিন্তু লিপিবদ্ধ আছে ঘটনা হিসেবে। তো এই যে ঘটনা, সেটা হলো যে যে যার, অর্থাৎ একটা লোক যে ড্রিঙ্ক করে রেগুলার, যার লাইফে দেখা গেছে যে করিম ভাই চাগলার সাথে সে পর্ক খাচ্ছিলেন, তখন এক মুসলিম একটা বাচ্চা ছিলে, সে তো পর্ক বোঝে না, বোঝে না, সে ওইটা নিয়ে দৌড় দিছে। তো করিম চাগলা উনি পিছন পিছন যাওয়া শুরু করছে, ওর জিন্নাত থামাই দিছে। তুমি দাও কেন? বলছে না, ও তো ফাদার্স বা ওরা দেখলে পর তো মনে করবে যে তুমি পর্ক খাও, একটা পজিশন তোমার খারাপ হবে। সে একটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে যে নো, এটা ড্যাম ইট, যা জানে জানুক। এবং আপনি দেখবেন যে তার বহু ছবি আছে, হাতে সিগারেট, এবং ওনার লাইফে কোথাও উনি যে ড্রিঙ্ক করতেন এটা হাইড এন্ড সিক করতেন না। তো এই লোক হয়ে গেল মুসলিম লিডার। অদ্ভুত সাবকন্টিনেন্টের মানে ইতিহাস দেখলে পরে এবং রাজনৈতিক লোকদের ব্যক্তিগত চরিত্র দেখলে পরে এত কন্ট্রাডিকশন, এটা আমার খুব মানে অবাক হয়ে যাবে। কিন্তু কজ একটা ছিল, সেটা হচ্ছে ব্রিটিশদের তাড়ানো বা করা। এনিহাউ আমার কাছে যেটা মনে হয়েছে যে পিপলস ভার্ডিক্ট এটা কোনোদিন রং হয় না। পার্টিশনটা হয়েছে দেখি কিন্তু আমরা সেপারেট আইডেন্টিটি নিয়ে আজকে বাংলাদেশে আছি। আমরা যদি অ্যাজ পার্ট অফ ইন্ডিয়া থাকতাম, হাজার চেষ্টা করে আমার মনে হয় না যে বাংলাদেশ লিবারেটেড হইতে পারত। রিয়েলিটিটা আমি বলছি, রিয়েলিটিটা 1200 মাইল দূরে থাকার পরও কিন্তু এত স্ট্রাগল গেছে আমাদের। এটা যদি পার্ট অফ ইন্ডিয়া আমি করতাম, এটা কি পসিবল হইতো আদৌ? হয়তো হতো না, হয়তো হতো না। তো যে কারণে আমি বলবো যে না, পিপলস এর ভার্ডিক্ট টু সাম এক্সটেন্ট ঠিকই আছে। 1200 মাইল ডিস্টেন্সের দুইটা দেশ হওয়ার কারণেই আমরা আলটিমেট 48-এ 47-এ হয়েছে পার্টিশন, 48-এই আমরা মোটামুটি প্রিপারেশন নিয়ে ওদের সাথে থাকা যাবে। জি স্যার। স্যার আমি আবার 56 এ আপনি, জি স্যার, স্যার শেষ করবেন স্যার? বলো স্যার শেষ করবেন। আমাদের দাদার জন্য বলি, দাদা আপনি হয়তো জানেন না, 56-এ যখন যুক্ত ফ্রন্ট ক্ষমতায়, তখন কাকমারিতে একটা সম্মেলন হয়, যে সম্মেলনে মাওলানা ভাসানী উনি পাকিস্তানের ওয়ালাইকুম আসসালাম জানাই দিলেন এবং 2টা গেট করেছিলেন। যে গেটে দিদেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার সোহরাওয়ার্দী যে গেট থেকে ঢুকছেন বের হইছেন, একটা হলো মতিলাল নেহরু গেট আর একটা হলো নেতাজি সুভাষ বসু গেট। পাকিস্তানের বুকে থেকে কিন্তু এই গেট করার মতো সাহস আমাদের ছিল। এবং আমরা পাকিস্তানের পার্ট হইলেও কিন্তু আমরা যে সেকুলার ছিলাম সেটা আগাগোড়াই। না নিশ্চয়ই আমাদের রাজনৈতিক কার্যকলাপ যেটা, সেটা সেকুলার একদম। আপনি যদি 71-এর ইটা দেখেন তাহলে দেখবেন যে আমাদের স্ট্রাগল হলো অনলি ফর ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম। এবং সেকুলার স্টেটের জন্য ফাইট করা এটা আমরাই।
সারা পৃথিবীতে আর নেই। অনলি সেকুলারিজমের জন্য, ডেমোক্রেসির জন্য সবাই ফাইট করছে, গ্লোবালি সব দেশই ফাইট করছে কম বেশি। ইভেন সোশ্যালিস্ট কান্ট্রি গুলো ডেমোক্রেসির জন্য ফাইট করছে ইনিশিয়াল স্টেজে। কিন্তু বাংলাদেশ হলো ব্যতিক্রম, যে সেকুলারিজম এবং ডেমোক্রেসি বোথ দুটার জন্যই ফাইট করছে। কিন্তু একটা আরেকটার সঙ্গে জড়িত, হ্যাঁ, একটার সঙ্গে বাদ দিয়ে আরেকটা হয় না। এটা নিয়েও স্যার কিছু প্রশ্ন আছে যে সেকুলারিজম কলিযুগ যেভাবে করে এনেছে, মানে উপমহাদেশে হয়তো বা সেভাবে করে সম্ভব না সেকুলারিজমটা। এখানে এসে ব্যাখ্যাটা নেহেরু একরকম ব্যাখ্যা, গান্ধীর অন্যরকম ব্যাখ্যা, আবার এসে এসে পট পরিবর্তন হয়ে যাওয়া। যে যাই ব্যাখ্যা দিক, সেকুলারিজম হইলো যে তোমার একটা মিনিমাম এইটুকু তো আমি বুঝি যে একটা ধর্মের সুপ্রিমেসি থাকতে পারে না, সব ধর্মের না, এটা তো সমান। নিঃসন্দেহে সমান। এটাই পান্না স্যার একদম যথার্থই বলেছেন যে পাকিস্তানের সংবিধান, আমরা এই বিষয়টা নিয়ে আগামী 2.5 বছর ধরেই ইনশাল্লাহ কাজ করব। তো তখন পাকিস্তান থেকেও অতিথি এনে এই ব্যাপারটা যে মানে মুসলমান ছাড়া কেউ রাষ্ট্রপতি হতে পারবে না এরকম বিধান এখনো পাকিস্তান সংবিধান যেটা এক্সিস্ট করে, ওটা কোনোদিনই বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। এবং কেন? তুমি আমেরিকার কনস্টিটিউশনটা কি? স্যার আমেরিকান কনস্টিটিউশনে তো মানে লিখিত থাকে না, কিন্তু ওই যে শপথ নেওয়ার সময় না না, খ্রিস্টান ছাড়া কি হইতে পারবে প্রেসিডেন্ট? নট এট অল। এই বিষয়গুলো আমরা কখনোই মেনে নেইনি আর কি, যে কোনো না, ওইখান থেকে তো আমরা মোর অ্যাডভান্স। জি স্যার। এটা একটা রিজন আছে, রিজন হলো যে ওদের কনস্টিটিউশন অনেক আগের আর আমাদের কনস্টিটিউশন অনেক পরে। এবং আমাদের কনস্টিটিউশনের আমাদের একটা ইয়ে হলো যে ইন্ডিয়ার কনস্টিটিউশন যেটা, সেটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। 100 বার। মেইনলি বাবা আম্বেদকরের। তো আম্বেদকরের যে কনস্টিটিউশনাল ইনফ্লুয়েন্স, সেটা আমাদের কনস্টিটিউশনের উপর আছে। তার যে কনসেপশনের ইনফ্লুয়েন্স, সেটা আমাদের কনস্টিটিউশনের ভিতর কিন্তু ওই ইনফ্লুয়েন্সটা 16 নাই আছে। জি স্যার। স্যার আমি আবার আসবো, আমি একদম শেষ পর্যায়ে আমি যদি একটু অশোক কুমার গাঙ্গুলি স্যারের কাছে যাই। স্যার দুইটা প্রশ্ন একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সেটা হচ্ছে স্যার সম্প্রতি আজকেই সম্ভবত ভারতের প্রধান বিচারপতি তিনি একটি মামলা শুনতে শুনতে তিনি আর কি তাকে সম্বোধন করা নিয়ে, যেটা হচ্ছে যে ইয়োর অনার, এটা বলার পরে তিনি বললেন যে মানে এভাবে সম্বোধন করা যাবে না। আমরা তো আদালতের রীতিনীতিতেও এখনো সেই ছোঁয়াটা রয়ে গেছে ঔপনিবেশিকতাবাদের। তো এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে সেটা জানাবেন। আর আরেকটা হচ্ছে যে আমাদের আপনারা যখন এক কথায় বলে দেন যে এটা একদিনে হবে না, কিন্তু আসলে আমরা অন্তত যারা নতুন করে আইনের ছাত্র কিংবা অন্যান্য ক্ষেত্রগুলোতে আছি, বোধ করি 72 বছর খুব কম সময় না। আমাদের কিছু অর্জন তো অবশ্যই আছে, বাংলাদেশের প্রেক্ষিতে বললেও অর্জন আছে, ভারতের প্রেক্ষিতে বললেও অর্জন আছে, কিন্তু এই সময়টার মধ্যেও যখন রাষ্ট্রদ্রোহিতার কথায় যদি আমি স্পেসিফিক ভাবে বলি, একই প্রশ্ন আমার পান্না স্যারের কাছে থাকবে। সেটা হচ্ছে গিয়ে ব্রিটিশরা সেই রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞার ভিতরে ফেলে, আওতার মধ্যে ফেলে আমাদের অনেক দেশপ্রেমিক যারা শেষ পর্যন্ত জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন এবং মাঝে মাঝে জেল খেটেছেন, তাদেরকে নিয়ে জেলে পুরে রাখতো এবং আমাদের রাজনৈতিক আন্দোলনগুলোকে দমাতো। কিন্তু স্বাধীন দেশে অনেক প্রোঅ্যাক্টিভ এবং যারা বিরোধী দলে থাকাকালীন মানুষের অধিকারের পক্ষে কথা বলেছেন, তারা যাওয়ার পরেও ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ কোথাও এখন পর্যন্ত এই সংজ্ঞাটা আসলে বদলানো হয়নি। রাষ্ট্র থেকে সরকারকে আলাদা করা এবং সংবিধানের কাঠামো যদি বলি, বাংলাদেশের অনুচ্ছেদ 7 বলছে যে জনগণ সকল ক্ষমতার উৎস। আমি বোধ করি ভারতেও সাংবিধানিক একটা কাঠামো আছে যেটা ব্রিটিশ অনেক আইন সেই কাঠামোর অনেক বাইরে, দৈত্য দানবাকৃতির আইন, কিন্তু সেই সমস্ত জায়গাতে এখনো সেভাবে করে হাত দিতে না পারা, এটাকে স্যার আমাদের আগের প্রজন্মের ব্যর্থতা হিসেবে আমরা দেখতে পারি কিনা স্বাধীন দেশে, এবং এই কারণে অন্তত আমাদের ভবিষ্যতে কি করণীয় বা আপনি এই ব্যাপারে মতামত। আমি আস্তে আস্তে বলি। প্রথম হচ্ছে, আপনি যে বললেন যে প্রধান বিচারপতিকে ইওর অনার বললে তিনি আপত্তি জানিয়েছেন, এই আপত্তির কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাইনি। কেন ইওর অনার বলাটাও কিন্তু যথেষ্ট সম্মান জানিয়ে কথা বলা।
মাই লর্ড যে কথাটা, এর মধ্যে একটা কলোনিয়াল ফিউডাল একটা ব্যবস্থা আছে। এই তো আমরা পেরিয়ে এসেছি। প্রতিটি লোকের বোঝা উচিত, বিশেষ করে তিনি যখন ভারতের প্রধান বিচারপতি, যে বিচারপতি তিনি হচ্ছেন সংবিধানের ফলে, এবং যে সংবিধানটা সাধারণ মানুষ তারা তাকে এই ক্ষমতা দিয়েছে। উই দ্য পিপল, সংবিধান শুরু হচ্ছে মানুষের কথা বলে। এই ভারতের সংবিধান কারোর উপর চাপিয়ে দেওয়া হয়নি। এই সংবিধান ভারতের জনগণের স্বার্থে ব্যবহার করেছেন। এবং যে মাননীয় বিচারপতি যে পদ অলংকার করে বসে আছেন, সেই সরটা হচ্ছে সাংবিধানিক পদ। যিনি কিংস জাজ নন, এটা কিংস কোর্ট নয়, এটা কনস্টিটিউশনাল কোর্ট, এটা পিপলস কোর্ট। সাধারণ মানুষের টাকায়, ট্যাক্সের টাকায় এই আদালত চলে। সাধারণ মানুষের যে বিশ্বাস, সাধারণ মানুষের যে সম্মান সম্ভ্রম আছে বিচারপতিদের প্রতি, সেটাই তাদের ভরসা। এবং তাকে যদি কেউ ইওর অনার বলেন, তার দুঃখিত হবার বা উষ্মা প্রকাশ করার কোনো সাংবিধানিক কারণ নেই। এটা আমার পরিষ্কার মত। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আপনার যে কথাটা বললেন যে রাষ্ট্রদ্রোহিতার কথার মধ্যে আসছি, এই রাষ্ট্রদ্রোহিতার ব্যাপারটা আমাদের যে পিনাল কোড হলো, যে ভারতীয় দণ্ডবিধি হলো, যে কথা আমাদের খান সাহেব বলেছেন, যে দেশকে শাসন করার জন্য, বিদ্রোহীদের শায়েস্তা করার জন্য তৈরি হলো, তার 124-এর ধারায়, 124-এর এ ধারায় সেটা আনা হলো। এবং সেটা এনে ইংরেজরা কি করলেন, দুজন দেশ বরেণ্য লোককে, একজন তিলক আর একজন মোহাম্মদ গোখলে গোখলে না, তিলক এবং গান্ধীজি দুজনকেই এই ট্রায়ালে, এই সিডিশনের ট্রায়ালে দুজনকে, গোখলে না তিলক, এটা আপনি স্যার গোখলেকেও নেওয়া হয়েছে। গোখলে হতে পারে, কিন্তু তিলকের ট্রায়ালটা হয়েছিল। তিলকের এবং গান্ধীজির এই ট্রায়াল গোখলেও হতে পারে। কাকে করেনি? সবাইকেই এই ট্রায়াল করে তাদের মুখ বন্ধ করা, তাদেরকে শাস্তি দেওয়ার বিধান করেছিল। পরে আমাদের আদালত এইটার একটা ব্যাখ্যা দিয়েছে যে 124-এর ধারায় কখনো রাষ্ট্রদ্রোহিতা হবে না যদি আমি শুধু সরকারের সমালোচনা করি। সরকারের কাজের সমালোচনা করার অধিকার আমার বাক স্বাধীনতার মধ্যে পড়ে। এটা আমার সংবিধানের 19-এর ক ধারার মধ্যে পড়ে। এবং সেখানে সেই আমার যে বাক স্বাধীনতার ওপর কতগুলো বাধা নিষেধ আছে। সেই বাধা নিষেধের মধ্যে সিডিশন বা রাষ্ট্রদ্রোহিতার আইনটা এখনো ঢোকাতে পারেনি সরকার। সরকার অনেক চেষ্টা করেছিল। আপনি যদি গণপরিষদে বিতর্কটা দেখেন, সেখানে দেখবেন ওখানে একজন মিস্টার মুন্সি ছিলেন, তিনি তার বক্তৃতার সাহায্যে, তার বক্তব্যের মাধ্যমে এই বাক স্বাধীনতার উপর রাষ্ট্রদ্রোহিতা আইনকে চাপাতে দেননি, এবং এখনো সেটা চাপানো হয়নি। কিন্তু 124-এর এ ধারাটা কিন্তু স্বাধীন ভারতের এই আইনের মধ্যে রয়ে গেছে। সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল। সুপ্রিম কোর্টে কেদার যাদব কেসে সুপ্রিম কোর্ট এই বলে ব্যাখ্যা দিয়েছেন যে যদি আমার বক্তব্যের মধ্যে আমি ভায়োলেন্স বা হিংসার উস্কানি সরাসরিভাবে না দিই, তাহলে সেটা সিডিশনের মধ্যে পড়ে না। শুধু আমি যদি সরকারকে বিরুদ্ধে সমালোচনা করি, যত কঠোর সমালোচনাই করি, সেটা কিন্তু সিডিশনের মধ্যে পড়বে না। কিন্তু সেই যে ব্যাখ্যা, সেটা এখন সবসময় মানা হচ্ছে না। এই সিডিশন আইনের একটা অপব্যবহার হচ্ছে। এবং একটা খুব কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এই সিডিশন আইনে 1974 সালে, ঠিক আমাদের ভারতবর্ষে জরুরি অবস্থার আগে, একটা সংশোধনী আনা হলো ফৌজদারি আইনে। সংশোধনী এনে করা হলো। এটাকে কগনিজেবল অফেন্স আর নন বেলেবল করা হলো। ইংরেজ আমলেও কিন্তু ছিল না।
ইংরেজ আমলেও কিন্তু একটা কগনিজেবল অফেন্স ছিল না। আমরা তো কগনিজেবল অফেন্স আর নন কগনিজেবল তফাৎ বোঝেন? কগনিজেবল হলে পুলিশ সরাসরি আপনাকে অ্যারেস্ট করতে পারে। সেটা কিন্তু ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের সংবিধান আসার পর করা হয়েছিল। খুব দুঃখের কথা, সেটা এখনো বহাল আছে। এই আইনকে আবার সংবিধানে চ্যালেঞ্জ করা দরকার। কারণ সংবিধানে আমাদের একটা জিনিস আছে, আপনি যে বলছেন অনেক দমনমূলক আইন রয়েছে, সেখানে সংবিধানে আমাদের ৩৭২ ধারা আছে। দেখবেন ৩৭২ ধারায় বলা আছে যে সমস্ত আইন কন্টিনিউ করছে সেই আইনগুলো কন্টিনিউ করবে, কিন্তু বলা আছে সাবজেক্ট টু দি প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন। 372 এ বলা আছে these laws will continue subject to the provision of the constitution। এবং সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন বলতে গেলে আপনি আর্টিকেল 13টা দেখবেন। আর্টিকেল 13টা যদি দেখেন, সেখানে আর্টিকেল 13 সেটা হচ্ছে একটা মৌলিক অধিকার। সেখানে কি বলছে, যে সমস্ত আইন কন্টিনিউ করছে, এই যেমন 124 থেকে আরম্ভ করে যে কোনো আইন, যে সমস্ত আইন কন্টিনিউ করছে মানে চলে আসছে সংবিধানের আগে থেকে, সেগুলো তখনই চলতে পারে যতদিন সেটা সংবিধানের সঙ্গে সাযুজ্য রেখে চলবে। স্যার এটা আমরা স্যার আমাদের বাংলাদেশে শুনুন, এক যদি না হয় তবে সেই আইনগুলো ভয়েড ডিক্লেয়ার হবে, এবং সংবিধান আসার পর ওই মৌলিক অধিকারের সঙ্গে সম্বলিত যে অধিকার আছে সেটাকে ভঙ্গ করে বা সেটাকে অমান্য করে কোনো আইন করতে কেউ পারবে না। মৌলিক অধিকারের এতটাই অগ্রাধিকার সংবিধানে দেয়া হয়েছে। স্যার কিন্তু সেটা কি রকমের বিধান সবটা নির্ভর করে আদালতের আমাদের সংবিধানেও আছে স্যার 26 নম্বর অনুচ্ছেদ। আর আমাদেরকে মোটামুটি ভাবে ভারতের সাংবিধানিক আইনটা পড়ানো হয়। আমি স্যার অনুচ্ছেদ 13 সম্পর্কে জানি। আমি স্যার সেটাই বলছিলাম যে 72 বছরের মধ্যে এটা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে আপনি যথার্থই বলেছেন যে প্রথম বিধানটাই হচ্ছে অতীতে বলবৎ থাকা আইন যেগুলো সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সেগুলো বাতিল বলে গণ্য হবে। আর 2 নাম্বার যেটা বিধান সেটা ডিল করছে হচ্ছে পরবর্তীতে সংবিধান আসার পরবর্তীতে যে সমস্ত সেগুলোকে যখন অসাংবিধানিক হবে সেগুলো সেভাবে করে ডিল করা হবে। সেখানে আদালতের দায়িত্ব, আদালত করবে তো স্যার। এটা আদালতের কাছে সেই গার্ডিয়ানশিপ দেওয়া হয়েছে, কিন্তু সংসদ যেহেতু সাংবিধানিকভাবে তো সংসদটা হচ্ছে সরাসরি প্রতিনিধিত্ব করার মূল জায়গাটা হচ্ছে সংসদ। রাষ্ট্রপতিও নিয়োগ দিচ্ছেন সংসদ, প্রধানমন্ত্রী নিয়োগ দিচ্ছেন সংসদ। তো সংসদের পক্ষ থেকে এই 72 বছরের স্বাধীন 3 দেশের সংসদগুলো এখনো কোনো কমিশন গঠন না করা, যে ওই আইনগুলো সংবিধানের প্রেক্ষিতে ছেকে দেখে নেওয়া যে এর মধ্যে অসাংবিধানিক কিছু আছে কিনা, 72 বছরে এরকম কোনো ইনিশিয়েটিভ না নেওয়া, এরকম কোনো পদক্ষেপ না নেওয়া, এটাকে আপনি কিভাবে দেখেন? না, আমাদের ল কমিশন আছে, স্টেটে আছে, সেন্টারে আছে, কিন্তু তারা এসব দিকে খুব একটা মাথা ঘামায় না। ল কমিশন আছে, স্টেটে আছে, সেগুলো মানে সাংবিধানিক, সেগুলো সমস্ত মানে চালিত হয়। তাদের খুব একটা এসব ব্যাপারে খুব একটা উৎসাহ দেখি না। স্যার এই ব্যাপারেই মানে এটার অনেক আইন আছে যেগুলো আজকের দিনে অচল। স্যার পান্না স্যার এই ব্যাপারে আপনার মন্তব্য? না, এটা তো অনেকগুলো আইন প্রয়োজন নাই। পিডিআর অ্যাক্ট, পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, এটা তো একটা স্বাধীন দেশে আমার মনে হয় যে এত বড় একটা এটার বাংলায় বলা হয়তো সূর্যাস্তের আইন। হ্যাঁ, বেআইনি আইন, এটা একদম অ্যাবসলিউটলি বেআইনি আইন। এখন এটা থাকবে কেন? 124-এর 1 ক এটা বাংলাদেশে কোন আইন কিন্তু আমাদের আদালত এবং ল কমিশন এ ব্যাপারে সেভাবে তাদের দায়িত্ব আমার বলা উচিত। আমাদের ল কমিশন কিছু কিছু কাজ করে, কিন্তু সেই কাজগুলো ঠিক কাজ করে, এটা ঠিক, কিন্তু কাজগুলো সমন্বিত না। অর্থাৎ একটা ওরিয়েন্টেশনের ভিতর থেকে চলে আসা সে ধরনের না। যেমন আমাদের কনস্টিটিউশন হওয়ার আগে এটার
এই কনস্টিটিউশন যে কমিটিটা ছিল, সেই কমিটিটা ছিল 100 কতজন নিয়ে, 101 জন নিয়ে। এরা মূলত লয়ারই ছিলেন, পার্লামেন্টের মেম্বারও লয়ারও। এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনার প্রেক্ষিতে এই কনস্টিটিউশনটা আমাদের খুব কুইকলি দিতে পারছে। একটা জায়গায় এখনো আমার মনে হয় যে এখানে দিতে গিয়ে একটা ব্যত্যয় হয়েছে, সেটা হলো যে জাতীয়তা হিসাবে বলা হয়েছে যে আমরা বাঙালি, কিন্তু এখানে তো আরো ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা আছে, তাদের তো জোর করে আমি বাঙালি বানাইতে পারি। এইটা তখন মাথায় আসে নাই আমার, যেটা মনে হয়। থাকলে পরে বঙ্গবন্ধু এটা করে দিতেন, আমার ধারণা। জি স্যার। তাদের তো মাইনরিটি স্ট্যাটাস দেওয়া উচিত অন্তত। না, স্ট্যাটাস আছে, সবই মাইনরিটি স্ট্যাটাস দেবো কেন? ইকুয়াল স্ট্যাটাস দেবো। ইকুয়াল মানে মাইনরিটি রিকগনাইজ করাটা ইকুয়াল স্ট্যাটাস। না, রিকগনাইজড আছে, সেখানে জাতিসত্তা হিসেবে তাদের রিকগনিশন আমাদের কনস্টিটিউশনে আছে, তাহলে হলো, তাহলে সবই আছে। সেটাই ঠিক। কিন্তু বিষয়টা হলো যে সেটা না, তো তাদের তো আমি বলতে পারি কি যে বাঙালি, চাকমা, মারমানিয়া, আমরা বাংলাদেশি, যেটা এখন বলি যে আমরা বাংলাদেশি, তাতে তাদের আপত্তি নাই। বাংলাদেশে যারা বসবাস করে তারা বাংলাদেশে হতেই পারে, কিন্তু চাকমারা তো কখনোই বলবে না যে আমি বাঙালি, গারো তো বলবে না আমি বাঙালি, বাঙালিও বলবে না আমি গারো বা আমি চাকমা। তো সেই জায়গাটা এসে তাদের যে জাত্যাভিমান, কালচারাল আইডেন্টিটি, কালচারাল আইডেন্টিটি, তারা সংখ্যায় কম হইতে পারে, কিন্তু তার রেসপেক্ট আমি কম দেবো কেন? না, প্রত্যেকটা মানুষের নিজস্ব সত্তা নিয়ে যে বেঁচে থাকা এবং ডিগনিটি, সেই অধিকার, সেটাই তো মানবাধিকার। আমরা স্যার স্বাধীনতার ঘোষণাপত্রে সেটা বলেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, কিন্তু সংবিধানে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের সেই জায়গাতে নজর সেভাবে করে দেওয়া। তো ভারতীয় সংবিধানেও আছে ফ্রেটার্নিটি, ফ্রেটার্নিটি মানে ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল, তো বলা আছে, মুখবন্ধেই বলা আছে। আর এই 76 বছর আর ইসের যেটা বলেন আপনি যায়, এটা তো আপনি বলতে পারেন যে ইন্ডিয়ার বেলা, বাংলাদেশ আর পাকিস্তানের বেলা তো 76 বছর আসে না। পাকিস্তান তো আমরা এখনো মাইনাস একটা কান্ট্রি হিসাবে ধরে রাখি, যেখানে মানে ধর্মের নামে বোধহয় দুইটা দেশই হয়েছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো ইসরায়েল, একই সময় দুইটা উৎপত্তি। তো ইসরায়েলও 48-এ আর পাকিস্তান হইলো 47-এ। এই তো সেখানে দেখা যায় কি, পাকিস্তানে আজকে কেউ জানাজা নামাজে যেতে পারে না, বোমা পড়ে, জুম্মার নামাজে যেতে পারে না, বোমা পড়ে। এই যে অবস্থা, তারপরে তো এই ওটার কি বলে, অনার কিলিং, খুব এটা ভারতবর্ষ হচ্ছে, এক জায়গায় হয়েছে, খুবই অন্যায়, খুবই খুবই। হ্যাঁ, তো এগুলো তো বর্বরতার নিদর্শন। হ্যাঁ, এগুলো তো সভ্য সমাজে চলতে পারে না। তবে এটারে 76 বছর ধরে যদি টানেন, এটা হবে না। আমাদের বলতে পারেন 50 বছর, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা আছি 50 বছরের ইসে, কিন্তু ওই পাকিস্তানের লিগেসি তো আমরা বহন করবো না। কেন কেউই করবেন না, করা উচিত নয়, কোনো সভ্য মানুষেরই। যে কোনো সভ্য মানুষ সেই রকম মানে বিষয়গুলো মেনে নেওয়া আসলেই কঠিন এবং সম্ভব না, যেটা আমরা অতীতে বারবার করে দিয়েছি। স্যার, অশোক কুমার গাঙ্গুলি স্যারের কাছে একজন মানে দর্শকের একটা প্রশ্ন, এটা দিয়েই শেষ করব, সেটা হচ্ছে গিয়ে আবারও এই কলোনিয়াল ব্যাপারটাই আসছে, সেটা হচ্ছে আপনাদের সংবিধান, আমাদের সংবিধান এবং পাকিস্তানের সংবিধান, তিন দেশের সংবিধানে রাষ্ট্রপতিকে একটা বিশেষ অধিকার দেওয়া আছে ক্ষমা করবার, ক্ষমা প্রদর্শনের। তো বাংলাদেশের সংবিধান পড়ে যেটুকু বুঝেছি, যে বাংলাদেশটা প্রতিষ্ঠা হয়েছিল সকল প্রশ্নের জবাব নেওয়ার জন্য, কেউই প্রশ্নের ঊর্ধ্বে নন, তিনি যেই হন না কেন। আর এই প্রেরোগেটিভ অফ মার্সি, যেটা ক্ষমা করবার অধিকার, সেটা ব্রিটিশ রাজার ছিল, এবং এই ক্ষমা করতে তাকে কোনো রকম জবাবদিহিতা কিংবা কোনো ব্যাখ্যা
দেওয়ারও প্রয়োজন বোধ করেন না এবং প্রয়োজন হয় না সাংবিধানিকভাবে। তো এই ব্যাপারটাকে স্যার কিভাবে দেখেন? না, এখানে কিন্তু আপনার আর্টিকেল 72-তে এই ক্ষমতাটা আছে। আর্টিকেল 72 আমাদের কনস্টিটিউশনে এই ক্ষমতাটা রাষ্ট্রপতির আছে, আবার আর্টিকেল 161-এ একই ক্ষমতা রাজ্যপালের আছে। কিন্তু এই ক্ষমতা যখন প্রয়োগ করেন রাজ্যপাল বা রাষ্ট্রপতি, তিনি কিন্তু নিজের খেয়াল খুশি অনুযায়ী করতে পারেন না। তিনি তাকে করতে হয় যে মন্ত্রিসভা আছে সেই মন্ত্রিসভার সুপারিশ মেনে চলতে হয়। এখানে কিন্তু তিনি নিজের ডিসক্রিপশন ইউজ করতে পারেন না, মন্ত্রিসভার সুপারিশ মেনে চলতে হয়। এবং সেই সুপারিশ মেনে যে দেখা যায় যে যদি ঠিকভাবে এই ক্ষমতার প্রয়োগ না হয়, তাহলে আদালত সেই ক্ষমতার যে প্রয়োগ তিনি করেছেন সেটা নাকচ করে দিতে পারে। তিনি আদালতের স্ক্রুটিনির ঊর্ধ্বে নন। এটা তো আমাদের সুপ্রিম কোর্টের আদালত অনেকবার বলেছে, আমিও বলেছি যখন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলাম, যে এই যে ক্ষমতার প্রয়োগ যিনি করছেন রাষ্ট্রপতি বা রাজ্যপাল, সেই ক্ষমতার প্রয়োগে যদি দেখা যায় যে তিনি হয়তো কোনো রাজনৈতিক কারণে কোনো অন্যায়ভাবে একজনকে সেই ক্ষমতা প্রয়োগ করেছেন, কিন্তু সমস্ত জিনিসটা খুঁটিনাটি না দেখেই ক্ষমতার প্রয়োগ করেছেন, কিংবা তড়িঘড়ি ক্ষমতার প্রয়োগ করেছেন, কিংবা তার কাছে পড়ে আছে পিটিশন 3 বছর 4 বছর তিনি কোনো কথাই বলছেন না, সেই সব ক্ষেত্রে কিন্তু আদালত প্রয়োজন অনুযায়ী নির্দেশ দিতে পারে এবং তার যে অর্ডার সেটা নাকচ করতে পারে, এমন করেওছে। সুপ্রিম কোর্ট অনেকবার করেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে নোবডি ইজ অ্যান ইম্পেরিয়াম ইন ইম্পেরিও ইন আওয়ার কনস্টিটিউশন। সংবিধানের যে রুল অফ ল এর যে মান্যতা সবাইকে দিতে হবে। জি স্যার, শেষ মন্তব্য শেষে একটা প্রশ্ন করব, এটা আমি একটা অ্যাপিল রাখতে চাই দাদার কাছে, উইথ ইওর কাইন্ড পারমিশন। স্যার অবশ্যই। দাদা বলুন। দাদা, আমরা তো বন্ধু রাষ্ট্র। নিশ্চয়ই। পাকিস্তান ভারতের একটা শত্রুতা আছে, চীনের সাথেও আছে, হ্যাঁ, কিন্তু বাংলাদেশ ভারতের সাথে নাই। না, নেই। বাংলাদেশ ভারতের সাথে সেটা নাই। না না না, কিন্তু বর্ডার ক্ল্যাশ সেটা ওয়ান সাইডেড একটা আছে, ইস্যু আছে সিন্স আওয়ার লিবারেশন ওয়ার। সেটা হলো যে এই নিরস্ত্র মানুষ, আমাদের মানুষ এদের অনুপ্রবেশকারী বইলা যে গুলি করে মারে নো ম্যানস ল্যান্ডে, কিন্তু এগুলো নো ম্যানস ল্যান্ডে, হোয়ারাজ চীনের নো ম্যানস ল্যান্ড, পাকিস্তানের নো ম্যানস ল্যান্ড, সেখানে কিন্তু হাতাহাতি হয়। দুই সোলজারে ফায়ার ওপেন করতে পারে না, হাতাহাতি হয়। আমাদের এখানে দেখবেন প্রতি বছর বাচ্চা শিশু এখন খোলা বর্ডার ক্রস করছে। না, সেটা তো খুব একটা শিশু 11 বছরের, সেগুলো ইন্টারন্যাশনাল, একটু আপনারা যাতে সোচ্চার হন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কোর্টে আপনারা নিয়ে যাওয়া উচিত। এগুলো তো ইন্টারন্যাশনাল যে কনভেনশন আছে, দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ ডিফারেন্ট। হ্যাঁ। আমি বলছি যে এই বিহেভিয়ারটা তো পাকিস্তানের সাথে করে না, এই বিহেভিয়ারটা তো চায়নার সাথে করে না। হোয়াই উইথ দ্য বাংলাদেশ? সেটা ধরুন যে সিকিউরিটি ফোর্স আছে, তারা হয়তো কিছুটা কিছু বলা উচিত না আমার, আমি যে হয়তো ঠিক বলাটা কতদূর সত্যি হবে, তারা হয়তো কিছুটা বাঙালি বিরোধী, হয়তো, আমি জানি না। না হোক, আমি বলি যে আমার না, এটা থাকা উচিত নয়, এটা তো হওয়া উচিত না। আমি অন্যান্য প্রতিবেশী রাজ্যের সঙ্গে যে ব্যবহার করব, বাংলাদেশের সঙ্গে তার থেকে আরো সহৃদয় ব্যবহার করা উচিত। হ্যাঁ, না, এবং এজ এ রেজাল্ট হচ্ছে কি সাধারণ মানুষের ভেতর কিন্তু আস্তে আস্তে একটা ক্ষোভ জানা বাঁধতেছে, হবেই। এবং এই ক্ষোভটা তো এই যে আমাদের রিলেশনশিপ এটারে ক্ষতি করে। হবেই, একতরফা তো কিছু হয় না। এক্স্যাক্টলি। স্যার আপনি আসলে ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং এটা আমাদের তরুণ প্রজন্ম, স্যার যথার্থভাবে এই বিষয়টা অবতারণা করেছেন। আমাদের মধ্যে একরকম ক্ষোভ অন্তত, কিংবা যে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত তো 71 সনেও সহযোগিতা করে গেল, এবং ইন্দিরা উনি পরবর্তীতে যদিও এমার্জেন্সি ডিক্লেয়ার করলেন, কিন্তু তিনি সেই সময় হিন্দিতে সেরকম বক্তব্যই ছিল যে আমি বাংলাতে যদি বলি যে এই অবস্থার মধ্যে
ভারতের চুপ করে বসে থাকা ভারতের পক্ষে সম্ভব না। তো ওই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, ওই মানবিকতার জায়গা থেকে আজকে যখন সীমান্তে এভাবে করে পাখির মতো মারা, এবং ফেলানি নামের একটা মেয়ের কথা আপনাকে আমি যদি 1 মিনিটে একটু শেয়ার করি এবং পরবর্তীতেই শেষ মন্তব্য জানতে যাব, যে তাকে মারা হলো, তাকে হত্যা করা হলো, তাকে তারাকাটায় ঝুলিয়ে রাখা হলো। বোধ করি আপনিও হয়তোবা এই সম্পর্কে ওয়াকিবহাল। তার পরবর্তীতে ভারতের আদালতে বিচার হলো এবং বিচারের পরে তাকে একরকম দায় মুক্তি দেওয়া হলো। মেয়েটা মারা গিয়েছিল আসলে, মানে, এবং তার পরবর্তীতে কোনো 11 বছর বয়স, 11 বছর বয়স। তো ওই জায়গা থেকে একরকম এই ঘটনাগুলো আসলে সম্পর্কের উপর একরকম বিরূপ প্রভাব ফেলে এবং ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্কের উপরেও প্রভাব ফেলে। আসলে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। অনেকক্ষণ আলোচনা হলো এবং আপনাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পেরেছি। শেষ মন্তব্য যদি আমি প্রথমে গাঙ্গুলি স্যার আপনাকে বলি, যে ব্রিটিশ ঔপনিবেশ শেষে এটাই জানতে চাবো যে ব্রিটিশদের এই ব্যাপারে আসলে আমাদের করণীয়, বর্তমানে যারা সংসদগুলোতে আছেন, প্রতিনিধিত্ব করছেন, সত্যিকার অর্থেই যারা মানুষের প্রতিনিধিত্ব করছেন তাদের করণীয়, এবং যারা প্রো পিপল হয়ে মানুষের পক্ষে এবং সংবিধানটাকে হৃদয়ঙ্গম করে, সেটা হোক ভারতবর্ষের, হোক সে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের তরুণ, তাদের উদ্দেশ্যে যদি আপনি শেষ মন্তব্য করবেন। দেখুন, সংবিধানের মূল সুরটা বোঝা উচিত। সংবিধান সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছে। আমাদের যে একজন জজ সাহেব ছিলেন সুপ্রিম কোর্টের, খুব ভালো নামকরা জজ সাহেব, জাস্টিস ভিভিয়ান বোস, তিনি বারবার প্রশ্ন করেছেন নিয়ে থেকেই, ফর হুম দ্য কনস্টিটিউশন ইজ মেড, উত্তরও দিয়েছেন, ইট ইজ মেড ফর দ্য কমন ম্যান। পরেও সুপ্রিম কোর্ট এই কথা বারবার বলেছে। এইটা কিন্তু যারা সংবিধান নিয়ে নাড়াচাড়া করি, আমাদের বিচারক বিচারপতি যারা আছেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, এবং যারা আইন প্রণয়ন করেন, যারা পার্লামেন্টে আছেন, তাদের প্রত্যেকের বোঝা উচিত আইনটাকে, দেশের আইনটাকে পিপল ফ্রেন্ডলি, মানুষের দিকে নিয়ে আসা উচিত। মানুষের কিসে ভালো হয়। গান্ধীজি একটা কথা বলেছিলেন, খুব সুন্দর কথা বলেছিলেন, যে তোমাকে যখন কোনো একটা কাজ করতে হবে, তুমি চিন্তা করবে একটা কথা, যে তুমি কোন মানুষটাকে দেখেছো যে সব থেকে হতদরিদ্র, সব থেকে গরিব, সব থেকে অসহায়। তোমার এই কাজটা কি তাকে কিছুটা হলেও সুরাহা দেবে তার জীবনে, কিছুটা হলেও তার কষ্ট লাঘব করবে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে নিশ্চয়ই সেটা করবে। পাবলিক ইন্টারেস্টের এইটাই হচ্ছে টেস্ট। আমি যে কাজটা করছি, এই সবকটা অফিস কিন্তু পাবলিক ইন্টারেস্টে। লোকে বিশ্বাস করে আপনাকে পাঠায়, লোকে বিশ্বাস করে আপনাকে জজ করে, মানে যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি হন, লোকে বিশ্বাস করে আপনাকে জনপ্রতিনিধি করে। সেই লোকের বিশ্বাসের মর্যাদাটা আপনাকে রাখতে হবে। এবং বিশ্বাসের মর্যাদা কিভাবে রাখবেন? ওই গান্ধীজি নির্দেশিত পথে। যে আমাদের দেশে, বাংলাদেশে গরিব লোক এখনো প্রচুর, সাধারণ মানুষের অবস্থা এখনো অনেক খারাপ, যদিও এত বছর হয়ে গেছে স্বাধীন আমরা হয়েছি। তাদের কথা ভেবে, সে যে দেশেরই হোক, বাংলাদেশেরই হোক, ভারতবর্ষেরই হোক, এবং দরকার হলে পাকিস্তানের হোক, পাকিস্তানেও আমি গেছি, সেখানে সাধারণ মানুষের অবস্থা ভারতবর্ষের সাধারণ মানুষের থেকেও খারাপ। তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে, কিন্তু শাসক কুল ভীষণ শক্তিশালী। এখানে তবু কিছু ট্যাফু করা যায়, সেখানে তাও যায় না। সাধারণ মানুষের অধিকারকে যদি প্রতিষ্ঠা করতে না পারি, মুখে গণতন্ত্র গণতন্ত্র, সংবিধান সংবিধান বলে তো ফাঁকা বুলি করে কোনো লাভ নেই। এই জন্যই আমি গণতন্ত্রে বিশ্বাস করি বলে এবং মানবাধিকারে বিশ্বাস করি বলে, যে ক বছর ছিলাম মানবাধিকারে, আপনারা যদি খোঁজ করেন দেখবেন যে আমি চেষ্টা করেছিলাম সত্যিকারের গরিব মানুষের মানবাধিকার যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য। সেটাই সমস্ত মানুষের, যারা ক্ষমতায় আছেন, তাদের একমাত্র পবিত্র কর্তব্য বলে আমি মনে করি। জি স্যার, স্যার ধন্যবাদ। আমি পান্না স্যারকেও একই কথাই বলতে চাই যে স্যার আপনার স্বাধীন এই ভারতের 3 দেশের সংসদ, অর্থাৎ যারা আইন প্রণেতা, আপনিও আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন ছিলেন এবং আপনি
মানবাধিকারের সাথে খুব ওতপ্রোতভাবে, শুধু আদালতেই খেটেছেন ব্যাপারটা এরকম না, আপনি দায় মুক্তি আইনকে বাতিল করিয়েছেন, আপনি সাথে তৃণমূল পর্যায়ে ছিলেন। তো আপনার এই স্বাধীন দেশগুলোর যারা প্রতিনিধিত্ব করছে জনগণের অর্থাৎ সংসদের কাছে, এবং যারা ভবিষ্যতে সংসদে কিংবা আইনজীবী হিসেবে কিংবা বিভিন্ন জায়গাতে যাবেন, অর্থাৎ ভারতবর্ষের, ভারতীয় উপমহাদেশের তরুণদের এই ব্যাপারে আপনার যদি কোনো দিক নির্দেশনা এবং পরামর্শ, যেটা ঔপনিবেশিকতাবাদকে আমরা পরাজিত করে আমরা যাতে প্রকৃতপক্ষে স্বাধীনতা এবং নিজেদের সম্মান নিয়ে বেঁচে থাকবার জন্য কি করতে পারি? ধন্যবাদ। এইখানে সংসদের যে ভূমিকা, এই নির্বাচন নিয়ে আমার কিছুটা প্রশ্ন আছে। বাংলাদেশে যে কোনো একজন সৎ মানুষ সে কি ইচ্ছে করলে পরে নির্বাচিত হতে পারবে? অলিখিত কতগুলো শর্ত আছে। অলিখিত শর্ত হলো যে তার অঢেল টাকা থাকতে হবে, যে টাকা নির্দ্বিধায় খরচ করতে হবে নির্বাচিত হওয়ার জন্য, এবং একটা মাস্তান বাহিনী থাকতে হবে। যদি মাস্তান বাহিনী না থাকে তাহলে তার অন্তত বড় একটা দুইটা দলের সাথে তার জড়িত থাকতে হবে। তো আগেও এই বাংলাদেশেই ছক্কু মিয়া নামে এক লোক কিন্তু উপজেলা নেতৃত্ব দিছে, ওই সিলেট জেলা হয়েছিল, এবং সে কিন্তু একজন ফ্রিডম ফাইটার এবং সৎ মানুষ। এরকমের ইন্ডিপেন্ডেন্ট লোক বহুত হয়েছিল। মেজর হাফিজ সে কিন্তু 90-তে পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে। 73-এ আব্দুল্লাহ সরকার কিন্তু নির্বাচিত হয়েছিলেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে। আর বাংলাদেশ হওয়ার পরে কিন্তু একজনই হয়েছে এই পার্লামেন্টে, পপলু। তো এইগুলো দেখে আমার কিন্তু এই যে পদ্ধতিতে নির্বাচনটা হয় সেটার প্রতি আমার খুব একটা আস্থা নেই। আমারও নেই। এখানে আমূল বৃত্তের উপরে এটা নির্ধারিত হয়, সততা, নিষ্ঠা, মেধার উপরে না। তো প্রায়োরিটি যেখানে মেধা, সততা, নিষ্ঠা, দেশপ্রেম না, সেখানে তাদের কাছ থেকে তো খুব একটা আশা করা যায় না। আশা করতে হবে তখনই এগুলো কিন্তু কন্টিনিউয়াস মুভমেন্টের ভেতর থেকে পরিশোধিত, পরিমার্জিত হয়। আমরা যদি এটাকে আইনগতভাবেই, আমি আন্দোলন বলতে কিন্তু বেআইনি আন্দোলন বুঝাচ্ছি না, আমি বলছি যে আইনি আন্দোলনের ভেতর থেকেই এগুলোকে পরিমার্জিত এবং পরিশোধিত করা সম্ভব। সেই চেষ্টাটা করলে পরে এটা হবে। পাপলুর আজকে গেছে, এবং এইরকম যদি আমরা দেখি যে বেশ কিছু সংসদ সদস্য তাদের হিসাব নিকাশ এগুলো যদি নেই, সম্পত্তির হিসাব, যে উনি হওয়ার আগে কি সম্পদ ছিল, হওয়ার পরে কি সম্পদ হয়েছে, তাহলে দেখবেন যে এটা অটোমেটিক্যালি অনেকটা পরিমার্জিত, পরিশোধিত হয়ে গেছে। তো সেই পদ্ধতিটা শুরু করলে পরে আমরা একটা পরিমার্জিত এবং আকাঙ্ক্ষিত একটা সংসদ পাবো। এটুকুই। জি স্যার, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। আমি যদি আমার আজকের দুইজন অত্যন্ত বিজ্ঞ আলোচক, একজন বিচারপতি ছিলেন একটি দেশের, একটি স্বাধীন দেশের, আরেকজন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে, মানে দীর্ঘদিন ধরে আইন পেশার সাথে সম্পৃক্ত, তারা দুজনেই আইনের লোক। তাহলে দুইজনের কথায় আমি যদি একদম শেষে মোদ্দা কথা বলি, সেটা হচ্ছে আমাদেরকে বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে, এবং সংবিধানটা এটা শুধু লিখিতভাবে পড়াটাই না, সেটা হচ্ছে প্রকৃতপক্ষই যে মানুষই যে সকল ক্ষমতার উৎস, অর্থাৎ সংবিধান যারাই সাংবিধানিক পদাধিকারী হোক না কেন তিনি সংসদ সদস্য কিংবা রাষ্ট্রপতি পর্যন্ত, তারা যেন যে কোনো ক্ষমতা চর্চা করবার ক্ষেত্রে ওই মানুষের কথাটাই সর্বপ্রথম মনে রাখেন, যারা হয়তো বা কোনোদিন তার দপ্তর পর্যন্ত পৌঁছাতে পারেন না, কিন্তু তারাই আসলে প্রকৃতপক্ষে রাষ্ট্রগুলোর মালিক, অন্তত এই উপমহাদেশের রাষ্ট্রগুলোর মালিক। বিচারকদের রায়, আমাদের পার্শ্ববর্তী দেশের বিচারকদের রায় অন্তত সেই কথাই বলছে, আমাদের সংবিধান অনুচ্ছেদ 7 সেই কথাই বলছে। এবং পাশাপাশি আমাদের অনেক রকম সমস্যা আছে। আমার দুই আলোচকের কাছে আমার প্রশ্ন ছিল যে আগের প্রজন্মের কাছে দায় দিতে পারি কিনা।
উনারা কিছু কিছু বলেছেন যে কাজ করতে হবে, সরাসরি এই উত্তর উনারা দুইজনেই দেননি, কিন্তু কিছু কিছু হয়তো বা দায়ী ছিল, কিন্তু তারা আমাদেরই মানুষ এবং আমাদেরই পূর্বসূরি, তারা সাধ্যমতো কাজ করে গেছেন। কিন্তু আমরাও যাতে আমাদের জায়গা থেকে কাজ করি, পরবর্তী প্রজন্ম যাতে আঙ্গুল তুলতে না পারেন আমাদের দিকে যে আমরা কেন নিষ্ক্রিয়তার ভূমিকায় ছিলাম, এই কারণে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যেন দায়বদ্ধতা করতে না হয়। তবে হ্যাঁ, আম্বেদকরের কথা টেনে যদি বলি যে সাংবিধানিকভাবে সমস্ত পন্থা যেন খোলা রাখা হয়, যে আন্দোলনটা যেন আবার বেআইনি কিংবা অসাংবিধানিক কায়দায় না হয়। বাংলাদেশে এই পর্যন্ত অনেক অর্জন হয়েছে, ভারতেও অনেক অর্জন হয়েছে। আমরা দুই দেশেই কোনো না কোনো সময় সামরিক আমলাতান্ত্রিক জটিলতায় পড়েছি, শাসকদের কবলে পড়েছি, কোনো কোনো সময় সরাসরি এরকম ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, জরুরি অবস্থা ডিক্লেয়ার করা হয়েছে। কিন্তু তার পরবর্তীতে আদালত এবং স্বাধীন দেশের সংসদ তারা বিভিন্নভাবেই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন, এবং এই সংগ্রাম এখনো অব্যাহত আছে। আমরা যদি ঠিক পথে থাকি এবং সংবিধানটাকে হৃদয়ঙ্গম করি, শুধু লিখিতভাবে পড়া না, মুখের কথা না, কাজে কর্মে মননে বিশ্বাসে বাস্তবায়ন করি, তবেই বোধ করি পরিবর্তন আসবে এবং প্রকৃতপক্ষেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ভ্রাতৃত্ববোধকে আলিঙ্গন করে ইনশাল্লাহ আমরা মানুষের মতো, প্রকৃতপক্ষেই মানুষের মতো সম্মানজনক জীবনযাপন করতে পারবো। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ধন্যবাদ, সুন্দর আলোচনা হলো, ধন্যবাদ।